আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 এবং যে যেখান থেকে ক্লাসটি দেখছো বা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের শুরু হবে পর্যায় সারণী বা তোমাদের কেমিস্ট্রি বইয়ের ৪র্থ অধ্যায়। আর এই ক্লাসটিকে আমি দুইটি ভাগে ভাগ করেছি, মানে দুইটি ক্লাসে এই অধ্যায়টি তোমাদের শেষ হবে। এবং প্রথম ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ক্লাসে এই কয়টি টপিক আছে, এই কয়টি টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। আর এখানে আমি ছোট করে পর্যায় সারণীটি আঁকিয়ে নিয়েছি, যাতে যে কয়টি মৌল তোমাদের লাগে বা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যেন এখান থেকে আমি পেয়ে যাই। তো আজকের টপিকের প্রথম পড়া হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। তো পর্যায় সারণীর পটভূমি যদি আমাদের পড়া লাগে, তাহলে এই যে দেখো তো, এখানে লেখা আছে 1789 সাল ল্যাভয়েসিয়ে, 1829 সাল ডোবেরাইনার, 1864 সাল নিউল্যান্ড আর 1869 সাল মেন্ডেলেভ। সালগুলা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, যদি ব্যাখ্যায় আসা যায় তাহলে দেখো, এটাই হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, এখান থেকে পড়া যাবে। আর একটা জিনিস মনে রাখবা, একটা বাদ চলে গেছে, 1913 সাল হচ্ছে মোসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে 1789 সালে ল্যাভয়েসিয়ে কি করেছিল? ল্যাভয়েসিয়ে 1789 সালে তোমাদের বইতে পড়াগুলা মানে গুছাইয়ে দেওয়া নাই, লাস্টের দিকে যে আবার বলে দেওয়া হয়েছে। প্রথমে লিখে দাও 33টি মৌল, 33টি মৌল। এটা তোমাদের বইয়ের প্রথমে লেখা নাই, কিন্তু এই টপিকের লাস্টের দিকে যে আবার লেখা আছে। তাহলে ল্যাভয়েসিয়ে 1789 সালে 33টি মৌল নিয়ে কাজ শুরু করে এবং সে ওই 33টি মৌলকে ধাতু এবং অধাতুতে ভাগ করে। ধাতু এবং অধাতুতে ভাগ, মনে থাকবে যে 1789 সালে ল্যাভয়েসিয়ে 33টি মৌল নিয়ে কাজ শুরু করে এবং পর্যায় সারণীর ওই 33টি মৌলকে ধাতু এবং অধাতুতে ভাগ করে। এবং তোমাদের বইতে দেওয়া আছে যে প্রথমের দিকে সে কি করে অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, জিঙ্ক এবং মার্কারি, এই মৌলগুলার কথা উল্লেখ আছে। এই মৌলগুলাকে ধাতু এবং অধাতুতে ভাগ করে। এবার তুমি আমাকে বলো তো, এর ভিতরে ধাতু কোনগুলা আর অধাতু কোনগুলা? আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে লিখেছি, মানে ধাতু এবং অধাতু বা অধাতু এবং ধাতু সিরিয়াল মেনটেন করে লিখেছি। এই যে যদি আমি একে ভাগ করি, তাহলে অধাতু হবে কোনগুলা? অধাতু অধাতু হচ্ছে অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে? আর ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে জিঙ্ক এবং মার্কারি। এবার তুমি আমাকে বলো, ধাতু এবং অধাতুর ভিতরে পার্থক্য কি জানো তোমরা? ধাতু কোনগুলাকে বলে আর অধাতু কোনগুলাকে বলে? পর্যায় সারণীর ক্ষেত্রে পার্থক্যটা বলো। অনেক পার্থক্য আছে, পর্যায় সারণীর ক্ষেত্রে পার্থক্যটা বলো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বা পর্যায় সারণীর দিকে ধাতু অধাতু তুমি কিভাবে চিনবা? যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে সেগুলো হচ্ছে ধাতু। আর যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হতে পারে সেগুলো হচ্ছে অধাতু। তুমি কোনোদিন জিঙ্ক মাইনাস দেখেছো বা মার্কারি মাইনাস দেখেছো? দেখোনি। তুমি কি দেখেছো? জিঙ্ক 2+ দেখেছো, এমন দেখো নাই? তার মানে কি, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে ও ধনাত্মক আধানে পরিণত হচ্ছে, যার কারণে জিঙ্ক 2+ তুমি দেখতে পাও। এটা হচ্ছে ধাতুর মানে ধাতুর একটা বৈশিষ্ট্য পর্যায় সারণীতে, যে যেগুলা ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ধনাত্মক আধানে পরিণত হতে পারবে সেগুলা হচ্ছে ধাতু। আর যেগুলা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হবে, সেগুলা হচ্ছে অধাতু। এই যে অক্সিজেনের ক্ষেত্রে তুমি কি দেখবা? অক্সিজেন 2- দেখবা, মানে কি অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও
ঋণাত্মক আধানে পরিণত হয়। কেন গ্রহণ করে, কেন ত্যাগ করে, সেটা তোমাদের পঞ্চম অধ্যায়ে কি ওখানে বন্ধন আছে, রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা, ওখানে গেলে তোমরা শিখে যাবা যে কেন ইলেকট্রন ত্যাগ করছে আর কেন ইলেকট্রন গ্রহণ করছে। এই যে এরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করছে বন্ধন সৃষ্টি করার জন্য। তাহলে এটা দেখো, আবার একবার রিভাইজ দিয়ে নাও যে ল্যাভোয়েসিয়ে 1789 সালে 33টি মৌল নিয়ে কাজ শুরু করে, ধাতু এবং অধাতুতে ভাগ করে। এই যে এমন ধাতু, এখানে কোনগুলা ধাতু কোনগুলা অধাতু আমি সেগুলো একটু লিখে দিলাম আর কি, কারণ এগুলা তোমাদের বইতে লেখা আছে যে অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, জিঙ্ক আর মার্কারি, এগুলাকে ধাতু অধাতুতে ভাগ করে। এখানে ধাতু কোনগুলা অধাতু কোনগুলা সেগুলা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এগুলা মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দে। আর ডোবেরাইনার কি করে বলতো? 1829 সালে ডোবেরাইনার কি করে? 1829 সালে ডোবেরাইনার ত্রয়ী সূত্র দেয়। কি করে? ত্রয়ী সূত্র। আচ্ছা, এখানে যদি আমি লিখে রাখি তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ উপরে আমি যাচ্ছি না। 33টি মৌল, ধাতু ও অধাতুতে ভাগ, ঠিক আছে? আর ডোবেরাইনার 1829 সালে ত্রয়ী সূত্র দেয়। ত্রয়ী সূত্রটা কি এবার তুমি বলো? ত্রয়ী সূত্রটা হচ্ছে ডোবেরাইনার এমন ভাবে মানে পরমাণু মৌলগুলোকে সাজায় যেগুলাতে প্রথম মৌল এবং তার তৃতীয় মৌলের ভর সংখ্যার যোগফলের গড় এই হচ্ছে দ্বিতীয় মৌলের সাথে মিলে যায়। মানে আমি তোমাকে বিষয়টা বোঝাই, সে পারমাণবিক ভরের ভিত্তিতে পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণী সাজায়। কি করে? পারমাণবিক ভর যার কম তাকে আগে রাখে, পারমাণবিক ভর যার বেশি তাকে পরে রাখে। ধরো এমন ভাবে রাখলো, রাখার পরে ওই যে 3টি মৌল যদি পাশাপাশি রাখে ভর অনুযায়ী, ওই দ্বিতীয় মৌলের যে ভর সেটা প্রথম মৌল এবং তৃতীয় মৌলের যোগফলের গড়ের সমান অথবা তার কাছাকাছি। সে প্রথম 3টি মৌলের এগুলা পায়, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসাবে সে বিবেচনা করেছিল। কিভাবে দেখো তো? ক্লোরিনের ভর কত বলতো? ক্লোরিনের ভর হচ্ছে 35.5। আমি প্রথম ক্লাসে শিখেছিলাম, এগুলা গ্রাম না, এগুলা অ্যাটমিক মাস ইউনিট, মানে তৃতীয় অধ্যায়ে শিখাইছিলাম এগুলা তোমাকে, এটা না লিখি। তারপরে ব্রোমিনের ভর কত বলতো? ব্রোমিনের ভর আমরা বের করব, ঠিক আছে? আর হচ্ছে আয়োডিনের ভর কত বলো? আয়োডিনের ভর হচ্ছে 127, যদি আমি ভুল না হই। আর ব্রোমিনের ভর ধরো দেওয়া আছে, ওখানে আমি লিখে দিলাম ব্রোমিনের ভর 80। এবার তোমাকে ত্রয়ী সূত্র অনুযায়ী কি বলা হলো? যে 3টি এই যে মৌল, এইটার 1 নম্বর আর 3 নম্বরের যোগফল 2 নম্বরের যোগফলের গড় হচ্ছে 2 নম্বরের সমান বা তার কাছাকাছি। তাহলে তুমি ক্লোরিন প্লাস আয়োডিনের যোগফল করো তো, 35.5 যোগ 127, উত্তর কত হয় বলো তো? উত্তর হয় 162.5, যদি আমি ভুল না হই। এবার এর গড় করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো? 81.25। দেখো তো 80-র কাছাকাছি না এটা? এটা অবশ্যই 80-এর কাছাকাছি। এবার তুমি যদি এই যে আমি এবার আমার মতো দিলাম, ধরো হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, এর ভিতরে তুমি করো। বোরনের ভর কত বলতো? বোরনের ভর হচ্ছে 11। কার্বনের ভর কত বলতো? কার্বনের ভর হচ্ছে 12। আর নাইট্রোজেনের ভর হচ্ছে 14। তুমি 11 আর 14 যোগ করো, তাহলে হচ্ছে 25। 25কে 2 দিয়ে ভাগ করে দাও, 12.5। দেখো তো কার্বনের কত? 12। মিলাইতে পারলাম? তাহলে ত্রয়ী সূত্র দেয় কে? ডোবেরাইনার, মনে থাকবে?
এমসিকিউ এর জন্য ট্রুই সূত্র দেয় ডোবেরাইনার, যে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজাও তাহলে প্রথম মৌল পরপর 3টা মৌলের ক্ষেত্রে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের যে ভর তার যোগফলের বর্গ হচ্ছে দ্বিতীয় মৌলের ভরের সমান বা তার কাছাকাছি। আচ্ছা, এগুলা তো তোমাদের হাতে কলমে শেখানো হয় না আমার জানা মতে, মানে খুব কম সংখ্যক এগুলা শেখানো হয়, যারা গ্রামের শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলছি। এবার নিউল্যান্ড কি করে দেখো তো। নিউল্যান্ড 1864 সালে 1864 সালে ও একটা সূত্র দেয়, সেটা হচ্ছে অষ্টক সূত্র। হ্যাঁ, এটা পঞ্চম অধ্যায়ে গেলে তোমরা আবার আরেকটা সূত্র পাবা, সেটা বাদ রাখো। এখনকার অষ্টক সূত্রটা দেখো। 1864 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি, যে তুমি যদি পারমাণবিক ভরের ক্রমে, এটা আমি আর লিখবো না, এটা জাস্ট তোমাদের বলে দিব, যে তুমি যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলগুলাকে সাজাও, তাহলে এই যে প্রথম থেকে অষ্টম পর্যন্ত তুমি মৌল সাজাইলা, এবার প্রথম থেকে ওর ভিতরে যে কোনো একটি মৌলের বৈশিষ্ট্য ওর অষ্টম, মানে ওই সারণী অষ্টম মৌলের সাথে মিলে যাবে। আরেকবার বোঝো, তুমি পারমাণবিক ভরের ক্রম অনুসারে কোনো মৌলকে সাজালা, কোনো মৌলগুলোকে সাজালা পারমাণবিক ভরের ক্রম অনুসারে, মানে নিচের দিকে, মানে আগে হচ্ছে কম ভরের মৌলগুলোকে রাখলা পারমাণবিক ভরের, আর পরের দিকে হচ্ছে বেশি ভরের মৌলগুলোকে রাখলা। এবার ওই প্রথমের দিকের মৌলগুলার যে কোনো একটি মৌলের বৈশিষ্ট্য অষ্টম মৌলের সাথে মিলে যাবে, অষ্টম মৌলের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে, এটাই হচ্ছে অষ্টক সূত্র। ধরো তুমি এখানে, ধরো এখানে কয়টা আছে, একটা দুটো, ধরো তুমি এখান থেকে পারমাণবিক ভরের ভিত্তিতে তো এগুলা সাজানো না, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো। আমি তোমাকে একটা উদাহরণ দিই শুধুমাত্র। ধরো এখান থেকে 1 2 3 4 5 6 7 8, মানে 3 নম্বর থেকে 10 নম্বরের ভিতরে মৌলগুলা যেগুলো আছে, এই এর ভিতরে যে 3 থেকে 9 এর যে কোনো একটি মৌলের বৈশিষ্ট্য 10 এর সাথে মিলে যাবে। এইটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। মনে থাকবে, শুধু মনে রাখবা অষ্টক সূত্রটা কি নিউল্যান্ডের, আর কত সালে দিয়েছে, তারপর ত্রয়ী সূত্র ডোবেরাইনারে কত সালে দিয়েছে, তারপরে ধাতু আধাতুতে ভাগ করে ল্যাভোইসিয়ার কতটি মৌল, এগুলো একটু মনে রাখবা তাহলেই হবে। এবার মেন্ডেলিভের ক্ষেত্রে কি করে মেন্ডেলিভ, এই মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক। এক কথায় পর্যায় সারণীর জনক ধরা হয় কাকে, মেন্ডেলিভকে ধরা হয়। কেন ধরা হয়, এই প্রথম 63টি মৌল নিয়ে, 63টি মৌল নিয়ে পারমাণবিক ভরের ক্রম অনুসারে ও পর্যায় সারণী সাজায়, এবং কয়েকটি মৌল ভবিষ্যৎবাণী করে, সেই মৌলগুলো আবার পরে আবিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে মেন্ডেলিভের মানে সাফল্য। সে যে পর্যায় সারণী দিয়েছিল, সেই পর্যায় সারণীটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখানে আমি পর্যায় সারণীটা আঁকাই নাই, তোমাদের বইতে আধুনিক পর্যায় সারণী দেওয়া আছে, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আর মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা, সেই পর্যায় সারণীতে 12টা পর্যায় ছিল এবং 8টি গ্রুপ ছিল, মানে আনুভূমিক পর্যায় ছিল হচ্ছে 12টি, মানে আনুভূমিক পর্যায় ছিল 12টি, আর খাড়া গ্রুপ ছিল হচ্ছে 8টি। এটি হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এই পর্যায় সারণীগুলা, এই পর্যায় সারণীটি মেন্ডেলিভের। আর সেই প্রথম হচ্ছে এই 63টি মৌল নিয়ে পারমাণবিক ভরের ক্রম অনুসারে পর্যায় সারণী সাজায় এবং মৌলের ভবিষ্যৎবাণী করে যায়, যেগুলা পরে আবার আবিষ্কার হয়ে যায়। আর সে একটি সূত্র দেয়। পর্যায় সারণীর সূত্রটা কি, আধুনিক পর্যায় সারণীর সূত্র আর মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র দুইটা আলাদা। মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র মতে পারমাণবিক ভরের ক্রম অনুসারেই মৌলগুলো আবর্তিত হয়। এটা মনে রাখো, যে পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলগুলো আবর্তিত হয়। তোমাদের বইতে কি লেখা দেখি আমি, তোমাদের বইতে মেন্ডেলিভ কি বলেছেন, যে একটি পর্যায় সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে আবর্তিত হয়। বুঝতে পারলা, মানে
মৌলের রাসায়নিক এবং ভৌত যে গুণাবলী সেগুলা তাদের ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। এর মানে হচ্ছে ওই যে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, তোমরা একটু পরে দেখতে পারবা, দ্বিতীয় ক্লাসে দেখতে পারবা যে 1 নম্বর গ্রুপে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বরে মৃৎ ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ভৌত গুণাবলী। তারপরে এই যে 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, 17 নম্বর গ্রুপ হচ্ছে হ্যালোজেন গ্রুপ, মানে এগুলা তাদের ভৌত গুণাবলী। আবার রাসায়নিক গুণাবলী আছে, কোনটা তার সাথে বন্ধন গঠন করতে পারে সেইগুলা। তো এই এমন ভাবে ধরো অনেক গুণাবলী আছে এর ভৌত এবং রাসায়নিক গুণাবলী। এখন মেন্ডেলিভ কি করেছিল যে পর্যায় সারণী গুলা ভর অনুযায়ী সাজাইছিল, যার কারণে ও বলে দিয়েছিল যে মৌলগুলার ভৌত এবং রাসায়নিক গুণাবলী তার পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। মানে কি প্রথমের দিকে যেগুলার পারমাণবিক ভর কম থাকবে সেগুলা বসবে, এবং শেষের দিকে যেগুলার ভর বেশি থাকবে সেগুলাই বসবে। ধরো এইগুলাতে হাইড্রোজেনের ভর কম, হিলিয়ামের ভর বেশি, লিথিয়াম বেরিলিয়ামের ভর এগুলো চেয়ে কম, মানে ধরো এইটাই চলছে। এখানে আবার কিছু ভুল আছে, এই যে আর্গন আর হচ্ছে পটাশিয়ামের কাছে যে আবার ভুল চলে আসবে। হ্যাঁ, সেই ভুলটা কি মোসলে 1993 সালে মোসলে আবার ওই ভুলটা সংশোধন করে দেয়। আচ্ছা, আমি সিরিয়ালে আসি, ঠিক আছে, একটু সিরিয়ালে আসি। পর্যায় সারণীর তাহলে ওই যে পর্যায় সূত্রটা মনে রেখো যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক গুণাবলী তার ভর বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, এটা মনে রাখো। এবং আধুনিক পর্যায় সারণী যেটা, সেটা কিভাবে আবিষ্কার হলো? এই যে ও ধরো হচ্ছে মেন্ডেলিভ সাজালো পারমাণবিক ভর অনুসারে, ধরো এইটাই পারমাণবিক ভর অনুসারে সাজানো, কিন্তু এই যে আর্গনের ক্ষেত্রে আর্গনের ভর কত বলতো? আর্গনের ভর হচ্ছে 40, ওটা দেখো। আর পটাশিয়ামের ভর কত বলতো? পটাশিয়ামের ভর হচ্ছে 39। আবার আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 যদি ভুল না হয়, আর পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর মতে তো এই যে পটাশিয়ামকে আগে থাকতে হতো আর আর্গনকে পরে থাকতে হতো, কারণ পটাশিয়ামের ভর বেশি, আর্গনের ভর কম। পটাশিয়ামের ভর কম আর আর্গনের ভর বেশি। তাহলে মেন্ডেলিভ কি বলেছিল যে ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হবে, তার মানে যার ভর কম থাকবে সে আগে থাকবে, আর যার ভর বেশি থাকবে সে পরে থাকবে। তাহলে এদের পরের সারণীতে দেখো তো, এখানে আর্গন ওর উপরে আছে কেন? আর্গনের ভর তো বেশি, ওর তো পরে থাকার কথা ছিল, আর পটাশিয়ামের আগে থাকার কথা ছিল। এইটাই হচ্ছে একটি ভুল। মানে মেন্ডেলিভের সাফল্য ছিল সে প্রথম এই যে পর্যায় সারণীটা দিয়েছিল এবং মৌলগুলোর কিছু মৌলের ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, সেটা তার সাফল্য। আর তার এটা ভুল হচ্ছে এই যে আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে গেলে তুমি দেখতে পাচ্ছ যে ভুল হয়ে যাচ্ছে, যে ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হচ্ছে না। তখন 1913 সালে বিজ্ঞানী মোসলে সে কি করলো? সে আরেকটি প্রস্তাব দিল। সে প্রস্তাবটি হচ্ছে এই যে মৌলগুলাকে তার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাতে, মানে যার পারমাণবিক সংখ্যা কম সেগুলো আগে থাকবে, আর যার পারমাণবিক সংখ্যা বেশি সেগুলো পরে থাকবে। সেই অনুযায়ী যদি যায় তাহলে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের হচ্ছে 19, সেই কারণে আর্গন আগে আছে আর পটাশিয়াম পরে আছে। আচ্ছা, ওইটা মোসলেই তো, দেখো তো, মোসলেই তো হওয়ার কথা। হ্যাঁ, মোসলে 1913 সালে মোসলে, ঠিকই আছে। তাহলে আধুনিক পর্যায় সারণীর সূত্রটা কি? আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্রটা পড়লাম, বারবার বলেছি। এবার আধুনিক পর্যায় সারণীর পর্যায় সূত্রটা কি? এবার উল্টো করে দাও, যে আধুনিক পর্যায় সারণীর পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক গুণাবলী তার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়। ঠিক আছে, আমরা মেন্ডেলিভ দিয়েছিল পারমাণবিক ভরের ভিত্তিতে আবর্তিত হয়, মানে যার ভর কম সেগুলো আগে, যার ভর বেশি সেগুলো পরে। আর আধুনিক পর্যায় সারণীর মতে হচ্ছে যার পারমাণবিক সংখ্যা কম সেগুলো আগে, যার পারমাণবিক সংখ্যা বেশি সেগুলো পরে। যদি সেইভাবে করো তাহলে আর কোনো ভুল হচ্ছে না। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তোমাদের বইতে যেটা দেওয়া আছে
সেটা আধুনিক পর্যায় সারণী। অনেক বেশি বকে ফেললাম না, অনেক বেশি বলে ফেললাম, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্যই আর কি। জাস্ট এইটুকু মনে রাখবা, মেন্ডেলিভ হচ্ছে ভর অনুযায়ী সাজাইছিল, আর আমাদের আধুনিক যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো। তাহলে এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেল এই টপিক, পর্যায় সারণীর পটভূমি একদম ক্লিয়ার, এখানে আর কোনো কথা নাই। এটা কি করলো, এই হচ্ছে আধুনিক পর্যায় সারণী প্রস্তাব। মানে কি, ও হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানোর প্রস্তাব দেয়। আচ্ছা, এবার তোমাদের বইতে একটি লেখা আছে আইইউপ্যাক। এইটার ফুল ফর্মটা একটু মনে রেখো, ঠিক আছে? লাগতে পারে, তোমাদের এমসিকিউ এর জন্য দিতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর তোমরা যখন ইন্টারভিউ চলে আসবা তখন আইইউপ্যাকটা অনেক পাবা। বারবার দেখো আইইউপ্যাক নাম করো, আইইউপ্যাক এই, আইইউপ্যাক সেই। আইইউপ্যাকের বলো তো, জাস্ট মনে রাখবা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মনে থাকবে না? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে তো আমার? দেখো তো, হ্যাঁ ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি লিখে দিতে লাগবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মনে রেখো কেমন? এটা এমসিকিউ এর জন্য দিয়ে দিতেও পারে, বলা যায় না, ঠিক আছে? বা তোমাদের শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে, আইইউপ্যাকের মানে ফুল ফর্ম লিখতে দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পূর্ণ মুছে দিই, ওকে? কারণ আমরা দ্বিতীয় টপিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে যাব। পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি বলতো? আমাদের যে আধুনিক পর্যায় সারণী বললাম, আধুনিক পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আবর্তিত হবে, মানে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা একটু লিখে নাও, এর হচ্ছে আনুভূমিক, মানে সারণী আনুভূমিক পর্যায় থাকবে হচ্ছে 60টি। গ্রুপ কয়টি থাকবে? গ্রুপ থাকবে হচ্ছে 12টি। এই যে দেখো, আমি এখানে দেয়া আছে, সরি 18টি, ভুলে গেল। এখানে দেখো তো, এই যে 1 2 3 4 5 6 7 পর্যায় কয়টি? 7টি। আর গ্রুপ কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি গ্রুপ। এবার এখান থেকে দেখে দেখে তুমি লিখে দাও তো, যে 1 ও 18 নম্বর গ্রুপে মৌল, এর হচ্ছে বৈশিষ্ট্য। 1 ও 18 নম্বর গ্রুপের মৌল কয়টি? 60টি করে, 60টি করে। তারপরে 2 থেকে 2 13 14 15 16 17 নম্বর গ্রুপে মৌল কয়টি বলতো? মৌল হচ্ছে 6টি করে, ঠিক আছে? মনে রেখো। তারপরে দেখো, এই যে 2 নম্বর ইয়েতে দেখো, যে 1 নম্বর, মানে এইটা দেখেই তুমি উভয় লিখে দিতে পারো যে 1 নম্বর পর্যায়ে মৌল থাকে 2টি, আবার 2 নম্বর পর্যায়ে মৌল থাকে কয়টি? 2 4 6
8টি, 3 নম্বরে 8টি, মানে 1 নম্বর পর্যায় 2টি মৌল, 2 নম্বর পর্যায় 8টি মৌল, 2 এবং 3 দুইটাতেই 2, 3 নম্বরে 8টি মৌল। তারপরে দেখো 4 নম্বর পর্যায়ে, দেখো 4 নম্বর পর্যায়ে হচ্ছে গণিত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মানে যে গ্রুপ যে কটা সেই কটি। 4 নম্বর পর্যায়ে হচ্ছে 18টি মৌল। এবার 5 আর 6 যেন ভুল করে ফেলো না, 5 এবং 6 না, এখানে 4 এবং 5 হচ্ছে 18টি করে মৌল থাকবে, এখানে ওয়াই আছে। আচ্ছা, আর 6 এবং 7 ক্ষেত্রে তোমরা যেন ভুল করো না কোনো সময়। 6 এবং 7 পর্যায়ের ক্ষেত্রে ভুল করো না, কারণ তোমরা দেখতে পাচ্ছ 4 এবং 5-এ 18 আছে, আমি 6 এবং 7-এও 18টি দিয়ে দিব, কিন্তু না, 6 এবং 7-এ আছে 32টি করে মৌল, 32টি মৌল। 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে 32টি করে মৌল আছে। কেন আছে? 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে এখানে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ আছে। বইটা খোলো, পর্যায় সারণী বের করো এবং দেখো তো ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, এইগুলা আসলে এগুলার ভর এতটাই কাছাকাছি যে এর ভর কাছাকাছি, এটা যদি আমি এই পর্যায় সারণীর ভিতরে রাখতাম তাহলে পর্যায় সারণী, যে এত সুন্দর একটা পর্যায় সারণী, এটা বেমানান দেখাতো তোমাদের। এটা এত সুন্দর করে আঁকানো আছে, এর ভিতরে যদি আবার 15টা মৌল নিয়ে আসতো, এখানে যদি আবার 15টা মৌল নিয়ে আসতো, তাহলে দেখতে খুবই বেমানান লাগতো। যার কারণে এই যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজটা পর্যায় সারণীর বাইরে আলাদা 2টা পর্যায় করে রেখে দিয়েছে। আর ল্যান্থেনাইড সিরিজ হচ্ছে, মনে রেখো, ল্যান্থেনাইড সিরিজ 3 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায় এবং অ্যাক্টিনাইড সিরিজ হচ্ছে 3 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়। এটার একটি বৈশিষ্ট্য মনে রাখো, ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থেনাইড হচ্ছে গ্রুপ 3 পর্যায় কত? পর্যায় 6। আর অ্যাক্টিনাইড হচ্ছে গ্রুপ 3 পর্যায় 7। এটা মনে রাখবা, হ্যাঁ? এগুলা প্রশ্ন আসলে উত্তর করতে হবে যে ল্যান্থেনাইড সিরিজ কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপ, অ্যাক্টিনাইড সিরিজ কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপ, ঠিক আছে? এই যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য হয়ে গেল না? পর্যায় সারণীর বৈশিষ্ট্য এগুলাই ছিল। তারপরে যদি তুমি আবার করতে চাও, 1 নম্বর গ্রুপের মৌলগুলা ক্ষার ধাতু, 2 নম্বরের মৃৎক্ষার ধাতু, এইগুলাও বৈশিষ্ট্য, কিন্তু এইগুলা হচ্ছে এই যে এই টপিকের পরে পড়াবো আমরা, ঠিক আছে? এই পর্যায় সারণীর ব্যতিক্রমের পরে যে এগুলো আসবে সেগুলো ওখানে যে আবার পড়ানো হবে, ওকে? আবার এই যে তোমার ডি ব্লক মৌলগুলো, অবস্থান্তর মৌল, এইগুলা পড়ানো হবে। তারপরে হচ্ছে হ্যালোজেন গ্রুপ কোনগুলা, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, এগুলাও তো হচ্ছে পর্যায় সারণীর ভিতরেই বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। কিন্তু পর্যায় সারণীর মৌলের বৈশিষ্ট্য এগুলা, আর এক্স্যাক্টলি পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য সেইগুলা ধরো এইগুলা। এখানে যেগুলা লিখছিলাম এইগুলাই। গ্রুপ এবং পর্যায়ে তুমি ধরো একবার আঁকাই নিলা, বা তোমার মনে থাকবে না মাথার ভিতরে যে কোন পর্যায়ে কতটি আছে, কোন গ্রুপে কতটি আছে, তারপরে অ্যাক্টিনাইড সিরিজ কোথায়, ল্যান্থেনাইড সিরিজ কোথায়, এটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার পর্যায় সারণীর বৈশিষ্ট্য মনে থাকবে। এখানে ইলেকট্রন বিন্যাস, এটা আলাদা টপিক, এটা মুছে গিয়েছে এই পড়ার সময়। আচ্ছা, মুছে দিয়ে এটা, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়। এখানে ধরো আমি জিঙ্ক দিয়ে টেস্ট করব। জিঙ্ক হচ্ছে 30। সোজা কথা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে নাও, তারপরে বোঝাচ্ছি। ইলেকট্রন বিন্যাস শিখাইছিলাম 1s 2s 3s 3p 4s 3d। কেন 4s আগে আসলো, কেন 3d পরে আসলো, এটাও শেখানো হয়েছে প্রথম, মানে 3য় অধ্যায়ে সবকিছু। 2 2 2 6 2 10 কত হলো দেখো তো। এখানে 2p আছে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা দেখো নাই, 2p 6। আচ্ছা, তাহলে 2 2 6 10 12 18 20 30 জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার ইলেকট্রন বিন্যাস করার পরে
পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় হচ্ছে একদম সহজ। এখানে তোমরা বই খুলে দেখতে পারবা যে একটি ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে সেই অরবিটাল সংখ্যাই হচ্ছে তার পর্যায় নাম্বার। এখন তোমরা এইটা করতে দিয়ে যেন আবার হচ্ছে 3D কে নিয়ে চলে এসো না, যে 4s এর পরে 3D আছে তার মানে আমার হচ্ছে 3 পর্যায় হবে। আসলে না, তোমাকে দেখতে হবে কার এন এর মান বেশি। এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, এই ইলেকট্রন বিন্যাসের ভিতরে এন এর মান সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে তার পর্যায় নাম্বার। এখানে এন এর মান হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে 4, তার মানে শেষ ইলেকট্রন হচ্ছে ওই 4 নম্বর অরবিটালেই থাকে। ঠিক আছে, 4 নম্বর অরবিটালে থাকে, যার কারণে পর্যায় না এর হচ্ছে পর্যায় হচ্ছে 4। মনে থাকবে, ইলেকট্রন বিন্যাস করবা, পর্যায় নির্ণয় একদম সহজ। ইলেকট্রন বিন্যাস করে ফেলবা, ইলেকট্রন বিন্যাস করে যেগুলো এর ভিতর থেকে এন এর মান সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে তার পর্যায়। এটা আমি তোমাদের বললাম, তোমাদের বইতে আবার লেখা আছে ইলেকট্রন সর্বশেষ যেখানে প্রবেশ করবে সেটাই তার মানে পর্যায় নাম্বার। কিন্তু অত কিছু মনে রাখা দরকার নাই, তুমি শুধু মনে রাখবা যেটার এন এর মান সব থেকে বেশি ওই ইলেকট্রন বিন্যাসের ভিতরে সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। ঠিক আছে, ওকে। এবার গ্রুপ নির্ণয়ে আসো। গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয় কি করবা? গ্রুপ নির্ণয়ে 3টা ধাপ আছে। 3টা ধাপের সূত্র আমি দিয়ে দিলাম। যদি একদম শেষে এস থাকে, একদম শেষে যদি শুধু এস থাকে, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা, ধরো সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। তারপর ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2। বললাম শেষে যদি শুধু এস থাকে তাহলে এসে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নম্বর। দেখো শুধু এস আছে, তাই এস এর ইলেকট্রন সংখ্যা 1, তার মানে সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। পর্যায় কত? পর্যায় হচ্ছে 3। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে আছে ইলেকট্রন কয়টা? 2টি, তাহলে গ্রুপ হচ্ছে 2। পর্যায় কত? পর্যায় হচ্ছে 3। ঠিক আছে, এবার দ্বিতীয় সূত্র, যদি এস পি থাকে, মানে আগে এস থাকলো পরে পি থাকলো, তাহলে এস প্লাস পি প্লাস 10, মানে এস এর অরবিটাল, এস এর ইলেকট্রন সংখ্যা, পি এর ইলেকট্রন সংখ্যা এবং তার সাথে 10 যোগ করতে হবে। এগুলা কেন করা হয় 10 যোগ? এই যে এগুলা ধরো পি ব্লক মৌল, ব্লক মৌল শিখতে হবে যে যে একটি মৌলের সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে সেটাই হচ্ছে তার কে, সেটা হচ্ছে সে সেই ব্লক মৌল হয়। মানে যদি একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে সেটা এস ব্লক মৌল, যদি পি অরবিটালে প্রবেশ করে সেটা পি ব্লক মৌল। এই যে 13 থেকে 18 এগুলো হচ্ছে পি ব্লক মৌল। আর যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেগুলো ডি ব্লক মৌল। এই যে 3 থেকে 12 এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ এখানে ডি তে প্রবেশ করে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটার উদাহরণ যদি আসে, তোমার নাইট্রোজেন নাও, নাইট্রোজেন 7, নাইট্রোজেন 1s2 2s2 2p5। তাহলে এই এস এবং পি পাশাপাশি আছে না? এস এবং পি পাশাপাশি থাকলে যোগ করে দাও, এস পি প্লাস 10, এস এর 2 প্লাস এই 7 হলে এস, পি হচ্ছে 3 হচ্ছে, পি তে 3 যোগ 10, তাহলে হিসাব করো তো 2 3 10 15। এই যে দেখো তো নাইট্রোজেন কত নম্বরে আছে? 15তে। এবার গ্রুপ কত? গ্রুপ 15 আর পর্যায় এই যে 2 নম্বর পর্যায়ে 15 নম্বর। ঠিক আছে, এবার যদি তুমি ইয়ে করো অক্সিজেনের করো, অক্সিজেনেরও সেম। অক্সিজেনের করলে হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে 2 যোগ 4 যোগ 10 সমান 16। এই যে 16 নম্বর গ্রুপে অক্সিজেন, আর এই যে 2 হচ্ছে পর্যায়। ওকে, ডান। এবার 3 নম্বর যে নিয়ম সেটাতে আসো, যে এস ডি
থাকে, মানে এস এবং ডি পরপর থাকে। দেখো দেখো এস ডি মিললো, এস ডি ডি ব্লক, এটা হচ্ছে পি ব্লক মৌলের, মনে রাখো। এই যে লাস্টের 18 থেকে 13 নম্বর যদি থাকে সেগুলো পি ব্লক মৌল। পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় হচ্ছে এস এবং পি এর ইলেকট্রন যোগ করবা, যোগ করে তার সাথে 10 যোগ করে দিবা, সেটাই হচ্ছে পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস। কেন 10 যোগ করতে হচ্ছে দেখো তো, এই যে এস ব্লক মৌল এখানে শেষ, খুব ভালো করে দেখো, এটা কিন্তু ইন্টারেস্টিং। এখানে এস ব্লক মৌল শেষ, তারপর এখানে গুণ 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এখান থেকে পি ব্লক মৌল শুরু। বোঝাতে পারলাম? এই যে মাঝখানের যে গ্যাপ আছে 10টা, সেই 10কে এস আর পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে সেই 10 যোগ করে দিতে হচ্ছে, যার কারণে যার ফলে হচ্ছে তুমি তার গ্রুপ নাম্বারটা পাচ্ছ। মনে থাকবে তো বিষয়টা? অবশ্যই মনে থাকার কথা। আর এস আর ডি যদি থাকে তাহলে এস প্লাস ডি, মানে এস এর এস এর ইলেকট্রন সংখ্যা আর ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিবা, যোগ করে দিলে যত হয় তত তার কি গ্রুপ নাম্বার। তাহলে দেখো এখানে এস এ আছে 2, ডিতে আছে 10, তাহলে এস আর ডি যোগ করে দাও, এস আর ডি এস প্লাস ডি, তাহলে হচ্ছে 2 + 10 = 12। জিঙ্ক দেখো তো, জিঙ্ক জিঙ্ক এই যে জিঙ্ক 12, মিললো মিললো, মেলা কথা। তারপরে তুমি এই যে 3 থেকে 12-র ভিতরে যতগুলা মৌল আছে সবগুলার ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করে সব দেখবা এস আর ডি আসছে, তার মানে এস এর অরবিটাল ডি এর অরবিটাল যোগ করে দিবা, তোমার গ্রুপ তুমি পেয়ে যাবা। আর এই যে 13 থেকে 18-এর ভিতরে সব অরবিটাল মানে ইলেকট্রন বিন্যাস করো, তুমি এস আর পি পাবা। তাহলে এস এর অরবিটাল এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে দাও, তুমি 13 থেকে 18-এর ভিতরে সব মৌলের মানে গ্রুপ পেয়ে যাবা। আর 1 আর 2 এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এটা শুধুমাত্র 1 আর 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। 1 আর 2 এর ক্ষেত্রে 1 নম্বর নিয়ম, 3 থেকে 12-র ক্ষেত্রে 3 নম্বর নিয়ম, আর 13 থেকে 18-এর ক্ষেত্রে 2 নম্বর নিয়ম। মনে থাকবে? মনে থাকবে? এটা জানা ছিল? আচ্ছা, তাহলে এটা মুছে দিই। পর্যায় তাহলে বের করা কি, পর্যায় ইলেকট্রন বিন্যাস করলাম, এন এর যেটা সবচেয়ে বেশি এন এর মান সেটা তার পর্যায়। আর গ্রুপ কি, 3টা নিয়ম শিখালাম। এস এক হচ্ছে যদি এস থাকে শুধু, মানে 1 আর 2 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, শুধু এস থাকলে এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ। আর যদি এস এবং পি পাশাপাশি থাকে তাহলে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10, সেটা হচ্ছে এস আর পি এর ক্ষেত্রে তার গ্রুপ নাম্বার। আর এস আর ডি থাকলে এস অরবিটালের ইলেকট্রন প্লাস ডি অরবিটালের ইলেকট্রন সমান তার গ্রুপ নাম্বার। ওকে, তাহলে এটা গেল, এটা গেল। এবার ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা তো ব্যাখ্যা করার কিছু নাই, শুধু মনে রাখো যে ইলেকট্রন বিন্যাস করার ফলে একটি মৌল কোথায় আছে, এই যে অবস্থান নির্ণয় করলাম, ইলেকট্রন বিন্যাস করার ফলে একটি মৌল কোন গ্রুপের কোন পর্যায়ে আছে সেগুলা জানা যায়, তার ভৌত এবং রাসায়নিক গুণাবলী জানা যায়, সেটা হ্যালোজেন কিনা মৃৎকার কিনা এইগুলা জানা যায়। এইটার কারণেই হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। যদি আসে তোমরা লিখে দিবে এমন ভাবে যে ইলেকট্রন বিন্যাস করার ফলে একটি মৌল কোন পর্যায়ে কোন গ্রুপে আছে, তার ভৌত গুণাবলী কি রাসায়নিক গুণাবলী কি এগুলা জানা যায়, যার কারণে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। শেষ। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম তোমাদের বইতে দেওয়া আছে 3টি। 1 হচ্ছে হাইড্রোজেন, 2 হচ্ছে হিলিয়াম, আর 3 হচ্ছে 3 কি ছিল আগেই বলে দিয়েছি, ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। শেষ, ব্যতিক্রম শেষ। কেন ব্যতিক্রম শেষ? মানে দেখো, হাইড্রোজেন হচ্ছে অধাতু, কিন্তু ও আছে 1 নম্বর গ্রুপে। 1 নম্বর গ্রুপ হচ্ছে একদম পিওর ধাতু, মানে ওর ভিতরে কোনো খাত নাই, ও একদম পিওর ধাতু। এরা 1 নম্বর গ্রুপের, এরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, যার কারণে এগুলা পিওর ধাতু এবং মৃৎকার ধাতু। এই মৃৎকার ধাতুর সাথে হাইড্রোজেন অধাতুকে রাখা একটি ব্যতিক্রম। কারণ কি, অধাতু হলেও এ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে পারে, যার কারণে ওকে
এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এটা হচ্ছে একটি ব্যতিক্রম, মানে ওর এদের সাথে ওই বৈশিষ্ট্যটা মিলে যায় যে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারছে। আবার এই একটা বৈশিষ্ট্য মিলে যাওয়ার কারণে ওকে এখানে দিচ্ছে। আবার অধাতুর সাথে তোর সম্পূর্ণ অধাতু জানাই যাচ্ছে, ও একটি অধাতু। হ্যাঁ, ও শুধুমাত্র ও ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে। ওই ত্যাগ করার কারণে ওকে 1 নম্বর গ্রুপে এনে রাখা হয়েছে। আর হিলিয়ামটা কি? হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, কিন্তু ওকে নিয়ে এসে রাখা হয়েছে 18 নম্বর গ্রুপে। একটু আচ্ছা, আমি 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, একটু গরম লাগছে তো। আচ্ছা, হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে ওর ইলেকট্রন হচ্ছে 2। তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 1s2, মানে শেষ অরবিটালে ওর গ্রুপে থাকার কথা ছিল হচ্ছে 2 নম্বর গ্রুপে থাকার কথা ছিল। মানে এই যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মূলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ওর 2 নম্বর গ্রুপে থাকার কথা ছিল, 1 নম্বর পর্যায়ে থাকার কথা ছিল। কিন্তু ও চলে গেল 18 নম্বর গ্রুপে। কেন গেল? কারণ এই যে আমি এটা বলছিলাম, এই 1 হচ্ছে মৃৎ ক্ষার না, 1 হচ্ছে ক্ষার, আর 2 হচ্ছে মৃৎ ক্ষার। মৃৎ ক্ষারের গ্রুপ, আর এটা ক্ষার ধাতুর গ্রুপ। হ্যাঁ, এই যে 2 নম্বর গ্রুপ হচ্ছে সম্পূর্ণ মৃৎ ক্ষার ধাতু, আর 18 নম্বর হচ্ছে সম্পূর্ণ নিষ্ক্রিয় গ্যাস। আর হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে ওকে 2 নম্বরে না রেখে 18 নম্বরের সাথে যেহেতু মিলে যাচ্ছে, 18 নম্বরে ওকে রেখে দেওয়া হলো। আর ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজ ব্যাখ্যা করে দিয়েছি যে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজের ভর খুবই কাছাকাছি। তোমরা দেখো, পর্যায় সারণী বের করো, এর ভরগুলো একদম কাছাকাছি। ভর কাছাকাছি হওয়ার কারণে ও এই দুইটাকে আলাদা দুইটা পর্যায়ে নিচে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এইটা হচ্ছে ল্যান্থেনাইট হচ্ছে 3 নম্বর গ্রুপ। ইলেকট্রন বিন্যাস করে দেখবা 3 নম্বর গ্রুপ, 6 নম্বর পর্যায়। আর এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, গ্রুপ 1, 3 নম্বর গ্রুপ, আর 7 নম্বর পর্যায়। ওকে, এই ঠিক আছে তো? দেখো তো। হ্যাঁ, এবার তোমাদের বাড়ির কাজ মানে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে 1 থেকে হোমওয়ার্ক লিখো। হোমওয়ার্ক গ্রুপে দেখাবো। হোমওয়ার্ক কি? 1 থেকে যারা হোমওয়ার্ক করবে না তাদের জন্য খবর আছে। 1 থেকে 30 পর্যন্ত যে মৌল আছে এর গ্রুপ ও পর্যায় নির্ণয়। কিভাবে নির্ণয় করবা? এই যে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। ঠিক আছে? এটা হোমওয়ার্ক। আর মানে পরবর্তী ক্লাস, মানে আগামীকালকে আমার ক্লাস আছে, ওই ক্লাসের আগেই এটা গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে? আচ্ছা, আগামীকালকে তাহলে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।